তাকে বিদায় দিয়ে দিল। হ্যাঁ, তারপরে এখানে এমার্জেন্সি ঘোষণা হয়েছে, সেই নির্বাচন বাতিল হয়েছে, ভাগ্যিস বাতিল হয়েছে। কারণ 2001 থেকে 2006 দেশে কি ছিল, 63টা জেলায় বোমা হয় একই সাথে, 500 জায়গায় বোমা, গ্রেনেড, গুলি, সেখানে নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ। এই বাংলাদেশ তো সন্ত্রাসীর অভয়ারণ্যে পরিণত হয়েছিল। আর গ্রেনেড হামলা থেকে তো বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আইবির অংশ অনেককে আমরা হারিয়েছি। কাজে এইভাবে আমাদের বহু নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী, সেনাবাহিনীর অফিসার, সৈনিক, বিমান বাহিনী, তাদেরকে তো জীবন দিতে হয়েছে, বারবার কু হয়েছে। এই কটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং এদের হাতে নির্যাতিত আমাদের বহু নেতাকর্মীর গায়ে এখন দাগ আছে। সেই অবস্থা থেকে আমরা সবাইকে তো আজকে জনসভা করছে, বক্তৃতা দিচ্ছে, আমরা রেডিও টেলিভিশন উন্মুক্ত করে দিয়েছি, প্রাইভেট সেক্টর ইচ্ছা আমাদের টক শো করছে, কই আমরা তো কারো মুখ চিপেও ধরছি না, গলা চিপেও ধরছি না, যে যা খুশি বলতে পারে বলুক। আমরা রাষ্ট্র চালাচ্ছি, জনগণের কল্যাণে কাজ করছি, আমরা সেটা করে যাচ্ছি। এই যে এখানে মতিরাপ আছে, তার উপর তো হামলা করেছে, শাহরাপা তার উপর হামলা করেছে, এরকম তো বহু কিছু আমাদের হচ্ছে, যে জঙ্গিবাদ, জেএমবি, হরকাতুল জিয়াদ, বাংলা ভাই ইত্যাদি সৃষ্টি করে সারা দেশটাকে একটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। সেখান থেকে তো আমরা অন্তত দেশকে ফিরিয়ে আনতে পেরেছি। এরপর আবার শুরু হলো অগ্নি সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা। এই বিএনপির গণতন্ত্র আর মানবাধিকারের কথা শুনলে এটি জিজ্ঞেস করি যে আমি জানি না, যারা মানবাধিকার সংস্থা তারা কি অন্ধ না কানা না কি আমি জানি না। যেভাবে অগ্নিসন্ত্রাস করে বাসের মধ্যে জ্যান্ত পুড়িয়ে মানুষ মারা, প্রায় 3800 মানুষকে হত্যা করেছে, গাড়ি পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে, বাস পুড়িয়েছে, কি না করেছে। সেই 2013, 2014, 2015, বেশি দিন যাওয়া লাগবে, 2023 সালে অক্টোবর, 28 অক্টোবর পুলিশ হত্যা থেকে শুরু করে কি না হত্যা করেছে, আগুন দিয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সব পুড়িয়েছে। সেই অবস্থা থেকে অন্তত একটু বলতে পারি যে 2009 ওই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী সব কিছু মোকাবেলা করেও বাংলাদেশটাকে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই জন্য যে দেশের মানুষের ভাগ্যটা পরিবর্তন করবার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্যটা একটাই, তো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, বাংলাদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া। আমরা এমডিজি সফলভাবে পালন করেছি, এখন আমাদের এসডিজি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এসডিজি বাস্তবায়ন করতে গেলে একটা মানুষের, একটা পরিবারের আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব ধরনের ব্যবস্থা করতে হয়। আমরা সেই ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ করেছি, সামাজিক নিরাপত্তা 115টা। তারপরে একটা বড় কাজ আমাদের, আমরা অনেকগুলি কাজের মধ্যে আজকে একটা বিষয় একটু বিস্তারিত বলতে চাই এবং দেখাতে চাই। কারণ আমি ঠিক করেছি একটা বিষয় নিয়ে অন্তত পার্লামেন্ট যখন বলবো আমরা এটা তুলে ধরবো, যেন এটা দেশবাসী বিস্তারিতভাবে জানে। আশ্রয়ণ প্রকল্প 97 সালে যখন সরকার আসি তখন ঘূর্ণিঝড় হয়েছিল, কারণ 91 সালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা মনে আছে। তখন রিলিফটা আমরা আগে যাই, আওয়ামী লীগ আগে যায়, তখন বিএনপি নেতারাও যায়নি। আর 97 সালে যখন ঘূর্ণিঝড় হলো আমি ছুটে গিয়েছিলাম সেন্ট মার্টিন দ্বীপে, সেখানে দেখেছি এবং সমস্ত জায়গাগুলো আমরা দেখি। মাননীয় স্পিকার, আমরা তখনই সিদ্ধান্ত নিই যে এদেশের মানুষের আমরা ঘর বাড়ি দেবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি তার লক্ষ্য কী ছিল, তিনি তো সবসময় একটা কথাই বলেছেন যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই তার লক্ষ্য। বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেটাই তিনি করতে চেয়েছেন। এবং স্বাধীনতার পর তিনি গিয়েছিলেন নোয়াখালী, এটা ছিল 72 সালের 20 ফেব্রুয়ারি। তিনি নোয়াখালী জেলা, তখন মহকুমা ছিল লক্ষ্মীপুর, এখন সেটা জেলা হয়ে গেছে, রামগতি উপজেলায় চরপুরা গাছা গ্রাম তিনি পরিদর্শনে যান। এখানে মাননীয় স্পিকার কিছু ছবি আছে, আপনারা দেখেন। সেখানে তিনি ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসনের জন্য খাস জমি বিতরণ এবং তাদের বিনা পয়সা ঘর বাড়ি দেওয়া এবং অতিরিক্ত জমি যেন ভূমিহীন পায় সেই ব্যবস্থার উদ্যোগ তিনি নিয়ে এসেছিলেন। সে ভিত্তিটা তিনি তৈরি করে দিয়েছিলেন। এবং তিনি বলতেন, তার যে আমি সবসময় চাইতাম, তিনি বলতেন, আমি কোট করছি, যে আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ যেন খাদ্য পায়, বস্ত্র পায়, বাসস্থান পায়, শিক্ষার সুযোগ পায় এবং উন্নত জীবনের অধিকারী হয়। আনকোট। মাননীয় স্পিকার, যে স্বপ্নটা নিয়ে জাতিপিতা দেশ স্বাধীন করেছেন, আমারও ওই একটাই চিন্তা যে এই দেশের মানুষ তারা যেন তাদের জীবনের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারেন।
আর আমি সেই কাজটাই করে যাচ্ছি। যুদ্ধের পর একটা বিধ্বস্ত দেশ, কোটি কোটি মানুষ গৃহহারা। জাতিপিতা কি বলেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছিলেন আমাদের বাসস্থান সমস্যা একটা বিরাট সমস্যা। অতীতের পরিকল্পনা বিশারদরা বাংলা দেশের জনগণের জীবনযাত্রা মান উন্নয়নে ন্যূনতম গুরুত্বপূর্ণ দিক এই বাসস্থান সমস্যার সমাধানে কোনো উদ্যোগই গ্রহণ করেনি। ফলে রৌদ্র, বৃষ্টি, ঝড়, বন্যার মধ্যে আমাদের জনসাধারণের বিরাট অংশ আজ অস্বাস্থ্যকর ও নিরাপত্তাহীন পরিবেষ্টনীর মধ্যে বসবাস করছে। স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনীর অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ফলে সমস্যাটি আরও প্রকট রূপ ধারণ করেছে। তাই গ্রাম ও শহরে জনসাধারণের বাসস্থান সমস্যার সমাধানের জন্য সরকার ইতোমধ্যে কর্মসূচি প্রণয়নের কার্যে হাত দিয়েছেন। উদ্বাস্তু পুনর্বাসনের পাশাপাশি গ্রামে ও শহরে পরিকল্পিত বাসস্থান নির্মাণের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। 1 লাখ পরিবারের জন্য সরকারি তত্ত্বাবধানে নতুন বাসগৃহ নির্মাণের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আগামী 5 বছর এগুলি কার্যকরী করা হবে। আনকোট। 73 সালে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে জাতির পিতা এই কথা বলেছিলেন। মাননীয় স্পিকার, ঘাতকের নির্মম বুলেটে যখন জাতির পিতাকে আমরা হারালাম, এরপর যারা এসেছিল ক্ষমতায় তারা কিন্তু কিছুই করেনি। আপনি দেখেন ছবিগুলি, আমরা চাই এখানে স্বজনহারা আমাদের এখানে অনেকেই কিন্তু আছে, সব পরিবারের সদস্যরা অনেকেই এখানে উপস্থিত। আমার প্রশ্ন, আমি গিয়েছিলাম কুড়িগ্রাম চিলমারিতে বাসন্তীকে দেখতে, যে বাসন্তীর জাল পাওয়ার ছবি নিয়ে দুর্ভিক্ষের কথা বলে আমার বাবাকে হিরো করতে চেয়েছিল। সেই বাসন্তীরা আমার বাবা রক্ত নেওয়ার পর তারা ভালো আছে কিনা দেখতে, দেখলাম বাসন্তীর মা পড়ে আছে একটা কুড়ে ঘরে, মাছি বন বন করছে, আর বাসন্তী মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে বসে আছে মাটিতে। আমি খালি জিজ্ঞেস করলাম, আমার বাবা মা ভাইয়ের রক্ত নিয়েও বাসন্তীতে ভাগ্যের পরিবর্তন হলো না কেন? তার মা এখনো এই ভাঙা একটা ঘরের মধ্যে কেন? বাসন্তী কেন এই অবস্থা পড়ে আছে? সে উত্তর দেবার কেউ ছিল না, উত্তর পাইনি। আমি জানি উত্তর পাবো না, কিন্তু আমি চেষ্টা করেছি। 96 সালে সরকার আসার পর থেকে ঠিক বাবার যে স্বপ্ন, জাতিপিতা বাংলাদেশের মানুষকে নিয়ে যে ভাগ্য পরিবর্তনের পদক্ষেপ, আমরা সেই পদক্ষেপই হাতে নিই। সেই 97 সালে ঘূর্ণিঝড়ে প্রথম যখন আমি যাই, সেখানে সেন্ট মার্টিন দ্বীপে কোনো খাস জমি নাই, 70টা পরিবার সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত, তাদের কোনো বাসস্থান নেই। তা আমি সিদ্ধান্ত নিয়ে বাসস্থান তৈরি করে দেব। আমার আওয়ামী লীগের নেতা, এই যে তার ছবি ওখানে আছে, তিনি আমাকে বললেন যে মা আমি জমি দেব, তুমি ঘর করে দাও, আমি জমি দেবো। আমি নৌবাহিনীকে দায়িত্ব দিলাম, কারণ ওখানে ঘর বানাবার মতো অবস্থা ছিল না। আমাদের নৌবাহিনী তারা কক্সবাজারে ঘরগুলি তৈরি করে জাহাজে করে নিয়ে সেই ব্যারাক, আমরা ব্যারাক করে দিয়েছিলাম, অল্প জায়গায় বেশি লোক দেওয়া, সে ব্যারাক হাউস নির্মাণ করে তাদেরকে আমরা পুনর্বাসন করি। এবং এরপর সারা বাংলাদেশেই আমি এই কাজ শুরু করি, যে সমগ্র বাংলাদেশে ভূমিহীন গৃহহীন মানুষের তাদের তালিকা করা, তার জন্য একটা ফান্ড তৈরি করা এবং আশ্রয় প্রকল্প নাম নিয়ে একটা প্রকল্প গ্রহণ করি। সেখানে এই প্রকল্পে ব্যারাক হাউস নির্মাণ, যেটা সেনাবাহিনী এই আশ্রয় প্রকল্পের ঘরগুলি নির্মাণ করে দেওয়া শুরু করে। সেইভাবেই আমরা বিনা পয়সায় এই ভূমিহীনদের মাঝে আমরা ঘর দেওয়া শুরু করেছি বিনামূল্যে। তাদের শুধু ঘর না, ঘর, তাদের জন্য তাদের কিছু ঋণের ব্যবস্থা, ট্রেনিংয়ের ব্যবস্থা, সব রকম ব্যবস্থাই আমরা করেছি। এবং এই প্রকল্পটা প্রধানমন্ত্রী দপ্তর থেকে সরাসরি এটা মানে পর্যবেক্ষণ করা হতো, দেখা হতো। এবং আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা এই 97 সাল থেকে এই পর্যন্ত এই যে আশ্রম প্রকল্পের ঘরগুলি আমরা করে দিচ্ছি, তাতে প্রায় 8,67,977টি ভূমিহীন পরিবারকে আমরা পুনর্বাসন করতে সক্ষম হয়েছি। এবং সেটা আমাদের সম্ভব হয়েছে এই প্রকল্প নেওয়ার ফলে। মাননীয় স্পিকার, এখন বাংলাদেশে
58টি জেলা, 464টি উপজেলা, সেখানে কোনো ভূমিহীন গৃহহীন না, তারা গৃহহীন ভূমিহীন মুক্ত হয়েছে। আমরা শুধু ওই তালিকায় নিয়ে না, তালিকা নেবার পরেও আমি আমাদের কৃষক লীগের এক কর্মীকে নিয়োগ করেছিলাম যে এরপরেও সে ঘুরে ঘুরে আমি এক একটা জেলা দিয়ে দিতাম যে এই জায়গায় ঘুরে দেখাসো আর কেউ বাকি আছে কিনা, তালিকা এনে দিত। আবার তাদের যে আমরা ঘর করে দিচ্ছে এবং সেটা এখনো আছে। এইভাবেই আমরা করে যাচ্ছি। ম্যাডাম স্পিকার, আমরা সেই 1997 সালে যেটা শুরু করেছিলাম তখন আমরা 1,59,848টি পরিবারকে পুনর্বাসন করেছি এবং তাদেরকে সব রকম তাদের সঞ্চয় ব্যবস্থা, তাদের কোঅপারেটিভ করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা, সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। এরপরে আসলে আমরা 2001-এ আসতে পারিনি, কারণ এখানে একটু বলে রাখতে চাই কেন আসতে পারলাম না এই কারণে আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে, সেই গ্যাস তারা বিক্রি করতে চাইলে ভারতের কাছে। আমি সেটা আপত্তি করেছিলাম নির্বাচনের আগে, এটা নিয়ে আরো কিছু হয়। যাই হোক, খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে মুচলেকা দেয়। আমরা ভোট বেশি পেয়েছিলাম কিন্তু সিট আর পেলাম না, সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। তো বিক্রিটা করে কে? দেশকে করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান, এরাই করে গেছে, আওয়ামী লীগ করে না। যাও মাননীয় স্পিকার, আমরা আমাদের 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন আমরা উদযাপন করি কোভিডের সময়, তখন আমাদের সিদ্ধান্ত হলো যে যেটা জাতিপিতা আকাঙ্ক্ষা ছিল, এই দেশে একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না। সেই সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ শুরু করলাম। জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন করার সময় আমরা এটা আরো বেশি কাজে মনোনিবেশ করলাম। আমরা চাইলাম এবং বলতে পারি যে মুজিব বর্ষ এই হিসেবেই আমরা ইতিমধ্যেই মানে 2020 সালে আমরা এটা ঘোষণা দিয়ে এখন আমাদের দেশে শুধুমাত্র মুজিব বর্ষ উপলক্ষে আমরা 2,66,085টি পরিবারের কাছে, এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু স্বামী স্ত্রী যৌথ নামে হয়। স্বামী স্ত্রী যৌথ নামে, সেখানে যদি কোনো দ্বন্দ্ব দেখা যায় তো দ্বন্দ্ব দেখা দিলে সেটা স্ত্রী পাবে, স্বামী না। এরকম একটা যুক্তি আছে মাননীয় স্পিকার, এটা তো না বলে পাই না। আমি একটা ঘর দিলাম, যার কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, রাস্তায় পড়ে থাকতো, এখন নতুন ঘর পেয়ে যদি আবার নতুন বউ নিয়ে আসে তখন কি হবে? কাজে নারী জাতির সুরক্ষা দেওয়া এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। সেই জন্য আমি এই ব্যবস্থাটা করে দিয়েছিলাম। এখন আমরা দিচ্ছি একক। দ্বিতীয়বার যখন 2009-এ আসলাম তখন আমরা 2 কাঠা জমি আর একটি ঘর তৈরি করে দিচ্ছি। এই ঘরটা, এখানে 2টি শয়নকক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট, সামনে প্রশস্ত বারান্দা সহ ঘরের সামনে পিছনে জায়গা, সেখানে ছাড়া শাক সবজি যা কিছু বা চরাঞ্চলেও তারা কিছু কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এবং এখানে আমাদের 3 ধরনের ডিজাইন আছে। সাধারণভাবে এভাবে করে দিয়েছি, কিন্তু চরাঞ্চলে যেখানে নদী ভাঙন দেখা দেয়, এই নদী ভাঙনের জন্য আলাদা ডিজাইন করা হয়েছে যে ভাঙন দেখা দিলে বা বন্যার ক্ষতিগ্রস্ত দেখালে সাথে সাথে ঘরগুলি খুলে যেন নৌকায় রাখতে পারে বা সরিয়ে নিতে পারে, আবার সময় হলে সেটা লাগাতে পারে। এই যে সেই ঘরগুলি এখানে ছবি আপনারা দেখছেন। আর যেখানে আমাদের পার্বত্য অঞ্চল সহ পাহাড়ি এলাকা, তারা আবার টংঘর পছন্দ করে, তার তলিতে কিছু রাখাইন আছে তাদের জন্য, এবং পার্বত্য চট্টগ্রামে আমরা এভাবে যে টংঘর তৈরি করে দিচ্ছি, তারা যেরকমভাবে পছন্দ করে সেভাবে করে দেওয়া হয়েছে। আর উপকূলীয় অঞ্চলে সেখানে আমরা এই ঘূর্ণিঝড় সহিষ্ণু ঘর করে দিয়েছি।
সেই মানে আমাদের উপকূলীয় অঞ্চল বলতে তো আমরা বরগুনা, পটুয়াখালী থেকে শুরু করে বরিশাল থেকে শুরু করে একেবারে সাথে এই পর্যন্ত ওই বেল্টে যেখানে জলোচ্ছ্বাস হয় সেখানে এই ঘূর্ণিঝড় সহিষ্ণু ঘর আমরা তৈরি করেছি। ঘরগুলি ইসলামী পাকা ঘর, সেখানে অন্তত মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে সেইভাবে আলাদা ডিজাইন আমরা করে দিয়েছি। মাননীয় স্পিকার, এই ঘরগুলি তৈরি করার ক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা পেয়েছি এবং এখানে আমি বলতে চাই যে আমাদের তখন কোভিড কাল, তারপরেও আমাদের যে প্রশাসনে যারা ছিলেন মাঠ পর্যায়ে, এখানে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেখানে সবসময় যোগাযোগ রাখা হতো। আমরা সারা দেশে ভূমিহীন গৃহহীনদের তালিকা সংগ্রহ করি এবং সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক এই সকল ভূমিহীন গৃহহীন মানুষকে পুনর্বাসনের জন্য খাস জমি চিহ্নিত করে দেয়। ইউনিয়ন, উপজেলা, জেলাওয়ারি ভূমিহীন মানুষের তালিকা এবং খাস জমি চিহ্নিত করে সকলের জন্য পরিকল্পিতভাবে আমরা এই কাজ শুরু করি এবং মুজিব বর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন গৃহহীনদের জন্য গৃহদান প্রদান নীতিমালা 2020 আমরা প্রণয়ন করি। আর এই সকল ছিন্নমূল মানুষকে জমির মালিকানা সহ গৃহ করে দেওয়ার লক্ষ্যে সারা দেশে 6,945 একর খাস জমি উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 3,883 কোটি টাকার বেশি এবং উপকারভোগীদের পুনর্বাসনের জন্য সারা দেশে প্রায় 25,600 একর জমি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। কোনো কোনো জায়গায় যেহেতু জমি পাওয়া যায় না, কিন্তু জমি কিনে দিতে হবে, তখন আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা আলাদা ফান্ড তৈরি করি এবং সেই ফান্ডে প্রথম এই ফান্ডটা তৈরি করেছি আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে আমি আর রেহানা আমরা সিদ্ধান্ত নিই এবং 5 কোটি টাকা দিয়ে এই ফান্ডটা আমরা করি এবং এরপরে আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যারা বিত্তশালী মানুষ অনেকে এগিয়ে আছেন এবং এই ফান্ডে তারা অর্থ দেন, প্রায় 349 কোটি টাকা দান করে এবং এই টাকা দিয়ে আমরা যেখানে খাস জমি পাওয়া যাবে না সেখানে জমি কিনে আমরা তাদের ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। মাননীয় স্পিকার, 1991 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, সেই সময় অনেকগুলি মানুষ উদ্বাস্তু হয়ে যায়। তারা কক্সবাজার ঠিক এয়ারপোর্টে নামলে যে বস্তিটা বিশাল বস্তি, সেইখানে তারা স্থান করে নিয়েছিল, তাদের কোনো জীবন জীবিকার কিছু ছিল না। তারা আসলে এই জলবায়ু পরিবর্তনের ফলে উদ্বাস্তু হয়েই ছিল। আমরা সরকার আসার পরে ওই কক্সবাজারই এখানে ছবিটা দেখাচ্ছে একটা নদীর ওই পারে, এটা আমার আওয়ামী লীগের নেতারা আমাকে জায়গাটা দেখায়, বলছে ওই পাশে এখানে কোনো ফসল হয় না, কিচ্ছু হয় না, একদম একটা মানে জমি পড়ে আছে। ওই জমিতে এখন আমরা এইভাবে ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি প্রত্যেকটা পরিবারের জন্য। আমরা তাদেরকে করে দিই, এটা হচ্ছে খুশকুল, এই জায়গাটার নাম কক্সবাজারে, সেখানে খুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, এই নাম দিয়ে আমরা তাদেরকে পুনর্বাসন করছি এবং সম্পূর্ণ সরকারি অর্থায়নে আমরা এই পৃথক এই জলবায়ু উদ্বাস্তুদের ঘর করে দিচ্ছে এবং এটা সেনাবাহিনী করে দিচ্ছে। এই ঘরগুলি সেনাবাহিনী নিজেদের ইসে করে দিচ্ছে। ইতিমধ্যে এটা 4,448টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। ইতিমধ্যে আমরা 113 একর জমিতে 139টি বহুতল আধুনিক বিল্ডিং করে দিচ্ছি, 20টি বিল্ডিং ইতিমধ্যে করা হয়েছে, কাজেই এখানে তাদেরকে আমরা পুনর্বাসন করে দিয়েছি। অর্থাৎ সমাজের কেউই বাদ যাবে না, এটাই আমাদের লক্ষ্য, সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় স্পিকার, এই ঘরগুলি যখন আমরা হস্তান্তর করি সেসব মানুষের যে অনুভূতি একটা ঘর পাবার পরে, এটা আসলে ভাষায় বর্ণনা করা যায় না। যখন যার কিচ্ছু ছিল না তখন এই ঘরটা পাওয়ার পরে, আমি বেশিরভাগই তো তখন কোভিডের সময় সকলে জীবনে ঝুঁকি দিয়ে কাজ করেছে ঘর তৈরি করতে, কিন্তু সেই মানুষগুলি ঘর পাবার পর তারা যেভাবে অনুভূতি ব্যক্ত করছে সেটাও আমি একটু স্লাইডে একটু ভিডিও চিত্র দেখালে মনে হয় ভালো হবে। আমি একটু এই সময়টা একটু বসার অনুমতি চাই।
আমাদের কোনো সমাজ ছিল না, আমরা কোনো সমাজ বজায়